সবাইকে স্বাগতম বিজয় গাথার আজকের বিশেষ অনুষ্ঠানে। আপনারা জানেন আমরা যখন ডক্টর মামুনুর রশিদকে নিয়ে আসি এককভাবে, তখন আমরা অর্থনীতির অনেক জটিল বিষয় সহজভাবে জানার জন্যই নিয়ে আসি, যেন দর্শক শ্রোতাদের সুবিধা হয়, বুঝতে সুবিধা হয় কি চলছে দেশের অর্থনীতিতে এবং কি অবস্থা দেশের। ডক্টর মামুনুর রশিদ, আপনাকে স্টুডিওতে স্বাগতম। আপনাকে ধন্যবাদ আপা। আমরা কিছুক্ষণ অপেক্ষা করতে হয় অনুষ্ঠান শুরুর সময়, কারণ আমরা জানি যে আমাদের অনুষ্ঠানটা আওয়ামী লীগের পেজ থেকেও যায়, তো অনলাইনে যেতে, লাইভে যেতে একটু সময় লাগে। তো ডক্টর মামুনুর রশিদ, আমি যেটা বলছিলাম যে অর্থনীতির বিভিন্ন জটিল বিষয় সহজভাবে জানার জন্য আপনার কাছে আমরা আসি। আপনি জানেন, আমরা দেশবাসী অনেকেই জানে, সবাই জানে যে 2024 সালের আগস্ট মাসে অবৈধভাবে ক্ষমতা দখলের পরে দেশের অর্থনীতিতে কি হয়েছে, বিনিয়োগে যে ধরনের স্থবিরতা এসেছে, শিক্ষিত তরুণদের মধ্যে কর্মসংস্থানের অভাব দেখা দিয়েছে এবং পত্রপত্রিকার খবর অনুযায়ী 18 লক্ষ নারী শ্রমিক সহ 27 লক্ষ শ্রমিক চাকরিচ্যুতির শিকার হয়েছেন। আর আন্তর্জাতিক বাণিজ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের নানা ধরনের খেলা আমরা বিশ্বজুড়েই দেখতে পাচ্ছি। এসব নিয়ে আমরা আপনাকে প্রশ্ন করব এবং আমরা আশা করি যে বরাবরের মতোই আপনি আপনার সহজ ভাষায় অর্থনীতির জটিল বিষয়গুলো তুলে ধরবেন। ডক্টর মামুন, অর্থ পাচার নিয়ে নানা ধরনের কথা আমরা বহু বছর ধরে শুনেছি যে বাংলাদেশ থেকে এত লক্ষ বিলিয়ন টাকা প্রতি বছর পাচার হয়ে যাচ্ছে। অর্থ পাচার কোনোভাবে ঠেকানো যাচ্ছে না। বিগত সরকারের এক ধরনের বদনামই হয়ে গেছে এটা নিয়ে। ইউনূস সরকারের সময় অর্থ পাচারের কি পরিস্থিতি ডক্টর মামুন আপনি দেখতে পাচ্ছেন? আপনাকে ধন্যবাদ আপা আমাকে ইনভাইট করার জন্য। যারা শুনছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাই। দেশের অবস্থা খারাপ। সো আমরা কুইকলি ইকোনমিক আপডেটে চলে যাই। প্রথম প্রশ্নটা ছিল টাকা পাচারের বিষয়ে। টাকা পাচার আসলে আম ইউটিলিটারিয়ান থিওরি যেটাকে বলে, সেটা হচ্ছে যদি দেখা যায় যে একটা দেশে ইনভেস্টমেন্ট করেছেন কিন্তু প্রচুর আনসার্টেনটি আছে, অনিশ্চয়তা আছে, তখন টাকা জেনারেলি বাইরে চলে যাবে। তো একটা ফিগার আমাদেরকে একসময় বলা হয়েছিল, আম একজন উপদেষ্টা বা একজন কর্তা ব্যক্তির মাধ্যমে এই সরকারের, যে $16 বিলিয়ন করে আমাদের প্রতি বছর পাচার হয়ে যাচ্ছে, যেটা পরবর্তীতে কোনো প্রমাণ তারা দেখাতে পারেননি। আমরা এটা নিয়ে অনেক প্রেশারাইজ করেছিলাম সোশ্যাল মিডিয়া এবং মিডিয়ার মাধ্যমে। সো পরবর্তীতে ওনারা এটাকে স্টেটমেন্ট রিভাইজ করেছেন। পরবর্তীতে ইভেন তাদের শ্বেতপত্র যেটা পাবলিশ করেছিল সেটাও গায়েব করে দেয়া হয়েছে। সো বেসিক্যালি এটা কোনো প্রমাণ তারা দেখাতে পারেনি এবং স্টেটমেন্ট রিভাইজ করেছেন যে এটা আসলে $16 বিলিয়ন প্রতি বছর না, এটা হচ্ছে 16 বছরে $18 বিলিয়ন। সেটারও কোনো প্রমাণ নাই। কিন্তু তারা এই ফাঁকে যেটা করেছে সেটা হচ্ছে, আমরা একটা রিপোর্টে দেখতে পেয়েছি তারা $20 বিলিয়ন মতো ট্রান্সফার করেছে। 87 বা লেটস সে অ্যারাউন্ড 80% অফ দ্য ট্রান্সেকশন গত 1 বছরে এগুলো সাসপিশিয়াস। এটা তাদেরই সরকার বলছে। আমরা ওপেনলি দেখতে পেয়েছি এত কড়াকড়ির পরেও মিডিয়াতে তাদের ৩০০-৪০০ কোটি টাকা একেকজন তাদের উপদেষ্টাদের এপিএস এর দুর্নীতি আমরা ওপেনলি দেখতে পেয়েছি। মানুষ এটা নিয়েও প্রশ্ন করেছে যে যদি ৪-৬ মাসেই যদি এরা শয় কোটি টাকা, হাজার কোটি টাকা যদি দুর্নীতি করে, তারা আর বেশি দিন থাকলে কি করতে পারে আরকি। তো এই টাকাটা তো দেশের মধ্যে ছিল না। আমরা সুইস ব্যাংকের আপডেটে দেখেছি প্রায় ৩০০% আপডেট হয়েছে তাদের বাংলাদেশ থেকে যেই টাকাটা বাইরে গেছে। ইভেন যারা বিটকয়েনের সাথে আমরা খোঁজখবর রাখি, বিটকয়েন ট্রান্সেকশনও বেড়েছে প্রায় 27% এর মতো। তো এই টাকাটা তো এই সময়ে দেশ থেকে বাইরে চলে গেছে। ঠিক আছে? তো যেটা বলা হতো একসময় যে শেখ হাসিনার সময় একটা একটা আ ইনফরমেশন আমি দিতে চাই আপনাকে যে গভর্নর সাহেব বলেছেন, সেন্ট্রাল ব্যাংকের গভর্নর আহসান মনসুর সাহেব খালেদ মহিউদ্দিনের একটা শোতে উনি বলেছিলেন যে আ বাংলাদেশ থেকে যে টাকাটা চলে গেছে সেটার সাথে ফরেন কারেন্সি রিজার্ভের পড়ে যাওয়ার একটা সম্পর্ক আছে। যেটা পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং মিথ্যা কথা বলে আমি মনে করি। বাংলাদেশে পিক পিরিয়ড থেকে যেই ফরেন কারেন্সি রিজার্ভ পড়ে গেছে ১ বছরের হিসাবে সেটা $9 বিলিয়ন। এবং সেটা পড়ে যাওয়ার কারণ হচ্ছে কোভিড-19 এর ইফেক্ট এবং আমাদের রাশিয়া-ইউক্রেন ক্রাইসিস এর কারণে। আপনি কম্পেয়ার যদি করেন সেই একই সময়ে সিঙ্গাপুরে প্রায় $১৪১ বিলিয়ন পড়ে গেছে তাদের ফরেন কারেন্সি রিজার্ভ। পাকিস্তানে পড়ে গেছে $14 বিলিয়ন। আমাদের ভিয়েতনামে পড়েছে $10-15 বিলিয়ন এর কাছাকাছি। তো এখন কি আপনি সিঙ্গাপুরে গিয়ে বলবেন যে আপনার ফরেন কারেন্সি পড়ে গেছে মানে আপনার টাকা পাচার হইছে? এটা আপনি বলতে পারবেন? ৭৯ টা দেশ নিয়ে আমি এই এনালিসিস করে দেখেছি। প্রত্যেকটা দেশে ওই সময়টাতে ফরেন কারেন্সি রিজার্ভ পড়ে গেছে। কারণ মানুষের ইম্পোর্ট কস্ট বেড়েছে এবং তাদের এক্সপোর্ট কমে গেছে ওই সময়। তো স্বাভাবিকভাবে ফরেন কারেন্সি রিজার্ভ থেকেই আমার ব্যালেন্স করতে হবে। তো
তো লজিক্যাল কথাবার্তা না বলে শুধু রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা প্রচার করা এটা একটা অভ্যাসে পরিণত হয়েছিল আরকি। তো আমার মনে হয় যে প্রোপাগান্ডা চালানো হয়েছিল যেইভাবে আরকি, টাকা অবশ্যই বাইরে যাবে। টাকা বাইরে যাবে এটা একটা ইউজুয়াল প্রসেস। যদি আমার দেশে সার্টেন না হয় টাকা অবশ্যই বাইরে চলে যাবে। ব্যবসায়ীরা যদি দেখে যে আনসার্টেনটি আছে টাকা বাইরে চলে যাবেই। আর আমাদের টাকা কিন্তু বাইরে নেওয়ার জন্য কোনো কন্ট্রোল নাই। আমরা রেস্ট্রিকশন দিই না। এই যে এখন দেখেন যে ডলারের ভ্যালু একটু ভালো হওয়ার কারণে আমাদের ফরেন কোম্পানিগুলো প্রচুর পরিমাণ ডিভিডেন্ড দিয়ে দেশ থেকে টাকা নিয়ে চলে গেছে। কিন্তু কেউ কিন্তু একবারের জন্য বলে নাই এই টাকাটা পাচার হয়ে গেছে। এটা ইউজুয়াল প্রসেস। কোম্পানিগুলো যখনই দেখছে ডলারের ভ্যালু একটু ভালো হইছে, ডলারের ভ্যালু ভালো মানে হচ্ছে টাকা একটু স্ট্রং হইছে। সো আমি কম টাকা দিয়ে বেশি ডলার পাইছি, সেটা আমি ট্রান্সফার করে নিয়ে গেছি। তো এটার সাথে আনসার্টেনটিও জড়িত। যেহেতু ব্যবসাগুলো দেখতে পাইছে আগামী ১ বছর আমার ব্যবসা ভালো না। সো আমি টাকা যা আর্ন করছি তাড়াতাড়ি নিয়ে যাই। কারণ এখন এক্সপানশনারি মনিটারি পলিসি আছে। এটাতে ইনফ্লেশন রেট একটু বাড়তে পারে। সেখানে বাংলাদেশী টাকা আবার উইক হয়ে যাবে। তো সেটার জন্য বেসিক্যালি আমি আমার ইয়েটা নিয়ে গেলাম আরকি। টাকাটা বাইরে নিয়ে গেলাম। সো টাকা পাচারের যে কথাটা বলা হচ্ছে বা আমাদের রিজার্ভ পড়ে যাওয়ার যে কথাটা বলা হচ্ছে এই ২ টা কানেক্টেড না। ব্যাক টু ইউ। ডক্টর মামুন, আপনি যেটা বলছিলেন যে টাকা পাচার বিষয়টা সেরকম না। এটা হচ্ছে গিয়ে একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রোপাগান্ডা করা হয়েছে। কারণ কোভিড-19 এর কারণে ওয়ার্লড ওয়াইডই রিজার্ভ পড়ে গিয়েছে। আমরা আরো একটা প্রোপাগান্ডা ডক্টর মামুন দেখতে পাই যে অর্থনীতির যে একটা মূল স্তম্ভ আমাদের একটা রপ্তানি, আমরা বিশেষ করে পোশাক শিল্পের রপ্তানি করে থাকি। এখানেও কিন্তু এক ধরনের অস্থিরতা আমরা দেখতে পাচ্ছি। এই যে অস্থিরতাটা, এর মূল কারণ কি? এটা কি সরকারের কৌশলগত সংকট, তাদের কূটনৈতিক তৎপরতার সংকট, নাকি আপনি অন্য কোনো ধরনের দিশাহীনতা দেখতে পাচ্ছেন এর ভিতরে? দেখেন এক্সপোর্ট এর জন্য বা আমাদের এক্সপোর্ট কিন্তু আ ডিক্লাইন করে নাই, ইনক্রিজ হইছে। 8% এর মতো আমাদের এক্সপোর্ট বেড়েছে। এই ৪৭ থেকে ৪৮ হইছে। শুধু একটা সেক্টরে আমাদের এক্সপোর্ট কমে গেছে সেটা হচ্ছে এগ্রিকালচারাল সেক্টর। এখানে বিষয়টা হচ্ছে মানে বেড়ে যাওয়া না। বিষয়টা হচ্ছে এখানে একটা লিড ল্যাগ এর ইমপ্যাক্ট আছে। আপনি যে এক্সপোর্টটা এই বছর রিপোর্ট করতেছেন, সেই এক্সপোর্টটা আপনাকে হয়তো ১ বছর আগে অর্ডার দিয়েছে। তো সেটা তো শেখ হাসিনা সরকারের নীতি এবং যে ইনফ্রাস্ট্রাকচার ছিল সেটার একটা পজিটিভ ইমপ্যাক্ট আছে আজকের এক্সপোর্টের উপরে। রাইট? এখন আপনি যদি সত্যিকার অর্থে দেখতে চান যে ইউনূস সরকারের নীতির কারণে এক্সপোর্ট কতটুকু কমে গেছে সেটা আরো ১ বছর ওয়েট করতে হবে আপনাকে দেখতে হলে। এখনো এটা বুঝতে পারবেন না। কারণ এটা এখনো ওই যে মোমেন্টাম এর উপর আছে। সো এক্সপোর্ট পড়ে গেছে সরাসরি অবভিয়াসলি যেই ওয়েতে আমাদের যাওয়ার কথা ছিল। আমি অপরচুনিটিটার কথা বলি। অপরচুনিটি কস্ট কেমন আমাদের সেটা হচ্ছে ৪৭ থেকে আমাদের একসময় এক্সপেকটেশন ছিল এটা ৫২-৫৩ হবে। কিন্তু সেখানে হইছে ৪৮। সেই জায়গায় আমাদের লস হইছে। অপরচুনিটি লস যেটাকে আমরা বলি। যেতে পারতাম ৫২-৫৫ হইছে ৪৮। তো সেখানে আমার ৪ থেকে $৭ বিলিয়ন এক্সট্রা এক্সপোর্ট হওয়ার কথা ছিল সেটা হয় নাই। এবং কেন হয় নাই আমরা জানি। আমাদের দেখেন এই এক্সপোর্ট ইন্ডাস্ট্রিতে প্রচুর পরিমাণ আনসার্টেইনটি পোড়ায় দেয়া হইছে, মব করা হইছে, ফ্যাক্টরি বন্ধ করে দেয়া হইছে। এই যে বেক্সিমকো থেকে শুরু করে অনেকগুলো রাজনৈতিক আ আ বিবেচনায় নিয়ে এগুলোকে মব করে বন্ধ করে দেয়া হয়েছে। তো সেখানে অর্ডারের ঘাটতি হয়েছে। আমাদের রাজনৈতিক এবং যেটাকে আমরা ইন্ডাস্ট্রিয়াল লিডারশিপ বলি, সেটার কারণে আমাদের উপর একটা নেগেটিভ পারসেপশন তৈরি হইছে। যে এদের হয়তো এখন আর কোন ভিশন নাই। সো এরা ডেলিভারি করতে পারবে না। সো রিয়াল যদি ডেটা দেখেন তাইলে $১ বিলিয়ন এর মতো আমাদের এক্সপোর্ট বেড়েছে ৪৭ থেকে ৪৮ হয়েছে। কিন্তু যদি অপরচুনিটি দেখেন, যেতে পারতাম কোথায়? আমরা সেখানে প্রায় এই ৪ থেকে $৫ বিলিয়ন বা ৫ থেকে $৭ বিলিয়ন এর এক্সপোর্ট আমার হিসাব মতে আমরা লুজ করেছি। ব্যাক টু ইউ। ডক্টর মামুন, আপনি যেটা বলছিলেন যে আমাদের কমেনি কিন্তু আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রাটা অর্জন করতে পারিনি। সেই কারণে আমাদের অপরচুনিটি লস হয়েছে। এরকম কি আপনি জিডিপির ক্ষেত্রেও দেখতে পাচ্ছেন ডক্টর মামুন? জি, জি। জিডিপির ক্ষেত্রে আমি অলরেডি পাবলিশ করেছি এটা। সেটা হচ্ছে আমাদের জিডিপি শেখ হাসিনার সময় এভারেজ মিনিমাম ছিল ৬%। যেটা আমরা একসময় ৭, ৭.৫ নিয়ার অ্যাবাউট ৮% ও অ্যাচিভ করছি। ৭.৮ মনে হয় আ আ লাস্ট ছিল। ক্যালকুলেশন জি। তো আমাদের ৬% মোটামুটি সবসময় এটা এভারেজ আমরা মনে করতাম যে কিছু না হইলেও এটা অ্যাচিভ হবে আরকি। তো ৬% করে যদি আমি ধরি এবং এখন আমার রিয়াল যেটা অ্যাচিভ হচ্ছে ঠিক আছে? সেটা নেমে আসছে ৩.৯৭ তারপরে নেমে আসলো ৩% এ। এখন এডিবি বলতেছে এই ৩% ও অ্যাচিভ করা হয়তো যাবে না। এটা আরো কমবে। সো আমার এক্সপেকটেশন হচ্ছে হয়তো
2.5 থেকে 2.8 বা 3% হয়তো অ্যাচিভ হবে। তো সেক্ষেত্রে আপনি যদি অপরচুনিটি লস দেখেন, আমি একটা ক্যালকুলেশন করেছিলাম, সেটা হচ্ছে যদি 5 বছরের হিসেবে ধরি এবং শেখ হাসিনার 6% কে যদি আমি ফিক্সড ধরি, আর এখন আমার যেটা অ্যাচিভ হচ্ছে সেটার মধ্যে গ্যাপ হচ্ছে 5 বছরের হিসাবে প্রায় $192 বিলিয়ন। এটা আমি লুজ করতেছি শুধু আমার জিডিপি থেকে। এখন শেখ হাসিনার সময় ভালো হইলে এটা ৬ থেকে যদি ৭ এ যায়, তো সেখানে আমার আরো বেশি লস হইতো। তো এই বিশাল একটা অপরচুনিটি আমাদের লস হচ্ছে আরকি। আমাদের কিন্তু জিডিপি এবারও বাড়ছে, ৩% জিডিপি বাড়ছে। জিডিপি কমে যায় নাই। কিন্তু কোথায় আমরা যেতে পারতাম? আমাদের ক্যাপাসিটি কি? আমাদের সক্ষমতা কোথায়? সেই সক্ষমতার জায়গাটায় আমরা অনেকখানি মিস করেছি। লস হয়েছে আমাদের। তো এই লস কিন্তু যখন কন্টিনিউ হইতে থাকে, তখন সিগন্যালটা হচ্ছে কি, বাইরের ইনভেস্টররা মনে করে যে এরা মনে হয় সক্ষমতা এদের নষ্ট হয়ে গেছে। সেখানে আপনার কিন্তু এই বাইরের থেকে যে আপনার প্রতি পজিটিভ সেন্টিমেন্ট থাকে, অপটিমিজম থাকে, এগুলো আস্তে, আস্তে নষ্ট হয়ে যাবে আরকি। ব্যাক টু ইউ। তার মানে ডক্টর মামুন বলতে চাচ্ছেন যে আমাদের যে অবস্থা এই মুহূর্তে চলছে সেটার কারণে আমাদের বাংলাদেশের যে ব্র্যান্ডিংটা সেটা আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাংলাদেশ নামক যে ব্র্যান্ডটা সেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এখানে বিনিয়োগের যে সম্ভাবনা এবং আমাদের যেসব ক্রাইটেরিয়া আমরা ইউজ করে আরো উন্নত হতে পারতাম সেই জায়গাগুলো আমরা পৌঁছাতে পারছি না। ডক্টর মামুন, আমরা একটা জিনিস দেখতে পেলাম যে ভারতের সাথে আমাদের যে একটা ট্রান্সশিপমেন্ট ছিল সেটা নানা কারণে বন্ধ হয়ে গিয়েছে। এর কারণে কি আমাদের রপ্তানি ক্ষতিগ্রস্ত হচ্ছে বা আমাদের ব্যয় বেড়ে যাচ্ছে? অবশ্যই ভারত আমাদের শুধু প্রতিবেশী না, আমাদের অনেক বড় লজিস্টিক হাব হিসাবে ব্যবহৃত হতো। এবং ইন্ডিয়ার থ্রুতে আমরা এক্সপোর্ট করতাম। সেখানে সরকারি হিসাবে প্রায় ২ থেকে ৩,০০০ কোটি টাকা আমাদের লস হবে বা এক্সট্রা কস্ট হবে যদি আমরা ইন্ডিয়ার এই ফ্যাসিলিটিটা ইউজ করতে না পারি। তো এখন এটা অফিসিয়াল, আমরা এটা ইউজ করতে পারব না। আমাদের নিজেদের লজিস্টিক ম্যানেজ করে আমাদেরকে বাইরে এক্সপোর্ট করতে হবে। এটা একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে ইন্ডিয়া থেকে আমরা কিছু র মেটেরিয়ালস ইম্পোর্ট করতাম। আমাদের তো তুলা লাগে, বেসিক্যালি তুলা বেসড যে রেডিমেড গার্মেন্টস এর যে এক্সপোর্ট এ প্রোডাকশন এ যেটা ব্যবহার হয় আরকি। তো সেখান থেকে আমরা যেটা ইম্পোর্ট করতাম সেটা এখন ইন্ডিয়া মোস্ট প্রবাবলি একটা অঘোষিত ব্যান এখানে আছে। তো সেক্ষেত্রে এটাও আমাদের ইম্পোর্ট কস্ট বাড়বে। তো লজিস্টিক কস্ট বাড়তেছে, এক্সপোর্টের পটেনশিয়াল নষ্ট হচ্ছে, লজিস্টিক ইউজ করে যেটা করতাম, ইম্পোর্টেরও কস্ট বাড়তেছে। আর অন্যদিকে হচ্ছে আমরা ইনডিরেক্টলি বা ইমপ্লিসিট কিছু কস্ট আছে। যেমন ধরেন আমাদের বাজারটা নষ্ট হওয়ার পরে বায়াররা কিন্তু ইন্ডিয়াতে মুভ করতেছে। ইন্ডিয়া কিন্তু সেই কম্পিটিটিভ ইয়েটা নিয়ে নিছে। যেমন ধরেন আপনি দেখছেন ইউকের মার্কেটে ইন্ডিয়া বিনা শুল্কে ওরা রেডিমেড গার্মেন্টস এক্সপোর্ট করবে। আমাদের কিন্তু খবর নাই। আমাদের ইউরোপের এবং ইউকের মার্কেট মিলে হচ্ছে প্রায় ৫০ এর উপরে পার্সেন্টেজ হচ্ছে আমাদের ওইদিকে আমরা ইউরোপের মার্কেটে আমরা এক্সপোর্ট করি। তো সেগুলো নিয়ে আমাদের ব্যবসায়ীদের কোনো চিন্তাভাবনা নাই। ব্যবসায়ীদের চিন্তাভাবনা হচ্ছে আমেরিকাতে মাত্র 18% এ সেখানে কি হচ্ছে। কারণ আমেরিকা অনেক বড় পরাশক্তি। তাদের বাংলাদেশ নিয়ে এখন অনেক বড় পলিটিক্যাল এজেন্ডা আছে। সেটাকে কাজে লাগানোর জন্য বেসিক্যালি এটা করা হচ্ছে। তবে আমাদের এই যে লস বলছেন, এই লসটা কিন্তু এক্সপ্লিসিট যেটা আমরা দেখতে পাচ্ছি এক্সপ্লিসিট লস না। আমাদের অনেক ইমপ্লিসিট হিডেন অনেকগুলো হিডেন আমাদের কস্ট আছে, হিডেন লস আছে। যেগুলো আস্তে, আস্তে সামনে আসবে আরকি। ব্যাক টু ইউ। ডক্টর মামুন, আপনি যেটা বলছিলেন যে ইউরোপের বাজারে আমাদের পোশাক রপ্তানি হচ্ছে গিয়ে প্রায় ৫১.৪%, যেখানে আমরা আমেরিকাতে রপ্তানি করে থাকি 18%। তো আমরা ইউরোপের বাজারটা সম্প্রসারিত না করে সেদিকে সেই বাজারটা ধরে রাখার ব্যাপারে মনোযোগ না দিয়ে ইউএস এর সাথে আমরা যেটা করছি সেটার কারণ কি? এটা অবশ্যই পলিটিক্যাল। আর ইউএস এর বাজারও বড়। আম এটাও বুঝতে হবে আমাদেরকে। আর ইউএস এর সাথে আমাদের কিছু obviously কিছু পাওয়ারফুল কান্ট্রি হিসেবে কিছু পলিটিক্যাল লেনদেন তো আছেই। কিন্তু আম এই পাওয়ার কামস উইথ সাম বার্ডেন আরকি। সেই বার্ডেনটাকে আমরা ম্যানেজ করতে পারতাম কিনা আমাদের আমাদের অবস্থায় আরকি। এখন তো এটা ক্লিয়ারলি বুঝা যাচ্ছে যে শেখ হাসিনার সময়ে এই ধরনের কোনো এগ্রিমেন্ট বা আগের ইভেন কোনো গভর্নমেন্ট এই ধরনের কোনো এগ্রিমেন্ট করেননি। ডক্টর দেবপ্রিয় বলেছেন যে এটা আমাদের ইতিহাসে ১ম যে এই ধরনের একটা নন ডিসক্লোজার এগ্রিমেন্টে আমরা যাচ্ছি। ইভেন অন্যান্য কোনো দেশ কিন্তু নন ডিসক্লোজার এগ্রিমেন্টে সাইন করেনি। তো আম আপনি হয়তো খেয়াল করেছেন আজকে গোলাম মুর্তজা একটা স্টেটমেন্ট দিয়েছে যে অন্যান্য অনেকগুলো দেশ নন ডিসক্লোজার এগ্রিমেন্ট সাইন করেছে। এটা ট্রু না। ইটস বেসিক্যালি ফলস। এটা একদম প্রোপাগান্ডা এটা। অন্যরা কোনো নন ডিসক্লোজার এগ্রিমেন্ট সাইন না করে ভালো রেট পেয়েছে। কারণ তারা নেগোশিয়েট করতে পেরেছে।
আমরা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট দিচ্ছি, আরো কত পারচেজ করতেছি, এক্সপ্লিসিট ইমপ্লিসিটলি কস্ট বাড়াচ্ছি। কিন্তু আমরা আবার অনেক কিছু দিয়েও দিচ্ছি। তার বিনিময়ে তেমন কিছু পাচ্ছি না। আমাদের উচিত ছিল এই মার্কেটটাকে ডাইভার্সিফাই করে রেডিমেড গার্মেন্টস এ নাও অন্য কোনো সেক্টরে নিয়ে যাওয়া। সেগুলোকে অন্যান্য দেশগুলোতে এক্সপান্ড করা। ব্যাক টু ইউ। এনডিএ চুক্তির কথা যেটা বললেন যে এনডিএ চুক্তির যে শর্তাবলীগুলো এর মধ্যে আপনি কি ধরনের অসঙ্গতি দেখতে পেয়েছেন? এর কারণে কি আমাদের প্রতিরক্ষা বা পররাষ্ট্রনীতি কোনো ধরনের হুমকির মুখে পড়বে? অবশ্যই পড়বে, অবশ্যই পড়বে এবং যেহেতু আমরা ক্লিয়ারলি এখনো জানি না যে ওখানে কি চুক্তি ছিল এবং আমি আনফরচুনেটলি আমাদের আম কমার্স অ্যাডভাইজার শেখ বশির মোস্ট প্রবাবলি উনার নাম। উনি বলছেন একটা ভিডিওতে যে এগুলো গোপন রাখতে হবে এবং এটা পরবর্তীতে জানানো হবে কিনা সেটাও আমরা জানি না। এটা খুবই আনফরচুনেট আসলে যে তারা স্বাধীনতা বলে আসলো। আর অথচ এখন মানুষ কোনো প্রশ্নই করতে পারবে না। আমার সেন্ট মার্টিন নিয়ে আমি প্রশ্ন করতে পারব না। আম আমার দেশের একটা অংশ কাউকে দিয়ে দেওয়া হচ্ছে কিনা সেটা নিয়ে আমি প্রশ্ন করতে পারব না। আম এটা খুবই আনফরচুনেট। অন্যদের সাথে আমাদের ট্রেড ডিল হতেই পারে। অন্যদের সাথে আমাদের অন্য অনেক দেশ করছে না? বিভিন্ন ধরনের ডিলে আসতেছে না তারা? কিন্তু সেটা মানুষকে জানাতে দিতে সমস্যা কোথায়? উনি যেটা বলতে চাচ্ছিলেন সেটা হচ্ছে যে, যদি এটা জানানো হয় তাইলে প্রতিবেশী দেশ ঝামেলা করবে। এটা কোন ধরনের একটা কনসেপ্ট হইলো আমি বুঝলাম না। এটার সাথে প্রতিবেশী দেশ আমার নিজের লস প্রতিবে প্রতিবেশী দেশ কি জানার পরে ঝামেলা করতে পারবে না? তো তাদের যদি এটা ম্যাসিভ অ্যামাউন্ট এর রিস্ক হয়, ইন্ডিয়া হচ্ছে এখন 4th লার্জেস্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড। তো 4th লার্জেস্ট ইকোনমি কে আপনি এভাবে বাইপাস করে দিবেন? এখানে তো চায়নার স্বার্থও আছে। চায়নাও তো এভাবে ছেড়ে দিবে না, রাইট? সো এগুলো করে কি আম মনে হয় না যে বাংলাদেশ আ অদূর ভবিষ্যতে নিজেকে অনেক বড় একটা পলিটিক্যাল রিস্ক এর মধ্যে ফেলে দিচ্ছে? তো এই রিস্ক থেকে কি উঠে আসার মতো আমাদের সাপোর্ট ও আছে কিনা? এই ধরনের কোন চিন্তাভাবনা নাই। উনারা শুধু একটা স্টেটমেন্ট দিয়ে দিচ্ছেন যে আমরা গোপন রাখতে হবে। জনগণের কাছ থেকে গোপনই যদি রাখতে হয়, তাহলে এত সংগ্রাম করে একটা স্টেবল গভর্নমেন্ট, একটা প্রোগ্রেসিভ গভর্নমেন্ট কে ফেলে দেওয়া কেন? ডক্টর মাহমুদ, নানা সময়ে নানা ধরনের কথা শুনি যে বিগত সরকার ব্যাংক খাত থেকে ঋণ নিয়ে একেবারে অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে ইত্যাদি ইত্যাদি। আপনি এ নিয়ে নানা ধরনের লেখা লিখেছেন, আপনি ভিডিও বার্তা দিয়েছেন। ব্যাংকিং খাত থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই অবৈধ সরকার প্রায় ৭০ গুণ বেশি ঋণ নিয়েছে। এ নিয়ে আপনার পর্যবেক্ষণ, আপনার তথ্য উপাত্ত কি আছে? ধন্যবাদ। এখানে অনেকগুলো বিষয় জড়িত। ১ম বিষয়টা হচ্ছে বলা হয়েছিল যে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের একটা ব্যাপার আছে যে অনেকগুলো ঋণ ব্যাড লোন হয়েছে আ বা ক্লাসিফাইড হয়েছে বা স্পেশাল মেনশন এ ইনক্লুডেড হয়েছে বা ফেরত আসেনি যেটাকে আমরা বলি। তো ব্যাড লোন এখন রিসেন্ট স্টেটমেন্ট অনুযায়ী সেটা হচ্ছে প্রায় ৫ লাখ কোটির মতো। আম এটা যদি আমি আপনাকে লেমেন টার্ম এ বুঝাই সেটা হচ্ছে ৫৪ বছরে আমাদের শেখ হাসিনার শেষ সময় পর্যন্ত জুন-জুলাই পর্যন্ত যদি ধরি এবং এই পুরা সময়টা এখন যদি জুলাই ২০২৫ হয়, এই গত ৫৪-৫৫ বছরে ৫৪.৫ বছর যদি ধরি, তাহলে আমাদের খেলাপি ঋণকে যদি আমি টোটাল ৳১০০ ধরি, এর মধ্যে ৫৪ বছরে একদম স্বাধীনতার পর থেকে শেখ হাসিনার জুন-জুলাই পর্যন্ত এই ৳১০০ র মধ্যে ছিল ৳২৫, রাফলি অ্যারাউন্ড ৳২৫ র মতো ছিল। বাকি ৳৭৫ র খেলাফি ঋণ হইছে গত ১ বছরে। বাকি এবার আপনি বুঝে নিতে পারেন কি পরিমাণ ডিস্ট্রাকশন হইছে। আচ্ছা, এটা ছাড়া খেলাপি ঋণ ছাড়াও সরকার এই জিনিসগুলোকে হিডেন রাখার জন্য, জনগণের কাছ থেকে লুকিয়ে রাখার জন্য বাইরে থেকে লোন না নিয়ে, লোন তো বাইরে থেকে নিছেই, IMF থেকে লোন নিছে। ব্যাংকিং সেক্টর থেকে তারা প্রচুর পরিমাণ লোন করছে। ব্যাংকিং সেক্টরে লোন করার কারণে সরকার যেহেতু বড় অ্যামাউন্ট এর লোন করে, কনজাম্পশন এর জন্য ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের জন্য লোনের পরিমাণ কমে গেছে। আমি আপনাকে ২ টা ফিগার বলি। আমাদের রিসেন্টলি এলসির পরিমাণ ১ বছরে কমে গেছে প্রায় ২৪% এর মতো। এলসি কমে যাওয়া মানে হচ্ছে ইম্পোর্ট কমে যাওয়া, এটাকে বলা হয় যে ইকোনমি স্লো ডাউন এর ১ম ইন্ডিকেশন। সবচেয়ে বড় ইন্ডিকেশন। আপনি ইন্ডাস্ট্রিয়াল ইম্পোর্ট কমে গেছে ২৫% ১ বছরে। এলসি করে আমরা যে ইম্পোর্ট করি সেখানে এলসি সেটেলমেন্ট কমে গেছে, যেটা গত ৪.৫ বছরের মধ্যে লোয়েস্ট। একদম কোভিড পিরিয়ড মিলিয়ে আপনার ইউক্রেন রাশিয়া ক্রাইসিস মিলিয়ে। সো আমার ইকোনমি যে স্লো হয়ে যাচ্ছে আস্তে। এটা হচ্ছে ব্যাংকিং সেক্টরকে অতিরিক্ত পরিমাণে প্রেশার দেওয়ার কারণে। এবং এত বেশি প্রেশার দেওয়া হইছে এটার সাথে মিথ্যাও জড়িত আছে।
যে আগের সরকার সবকিছু লুট করে নিয়ে গেছে, কিন্তু প্রমাণ নাই সেগুলোর কোনো। দেখেন বারবার বলা হয়েছে যে ব্যাংকগুলো ব্যাংক্রাফট হয়ে যাবে, কতগুলো ব্যাংক নাকি সমস্যার মধ্যে আছে। অক্টোবর মাসে 2024 সালে 2024 অক্টোবরে এবং ডিসেম্বরে প্রায় 1,40,000 কোটি টাকার মতো ব্যাংকিং সেক্টরে তারল্য ছিল। এটা থাকার পরেও সরকার ইচ্ছাকৃতভাবে বাইরে টাকা প্রিন্ট আউট করে মাল্টিপল টাইম একটা নির্দিষ্ট সিলেক্টেড গ্রুপ অফ ব্যাংকগুলোকে দিয়েছে, তারা ইসলামী ব্যাংকগুলোকে দিয়েছে। তো এইটার কারণে আমাদের ব্যাংকিং সেক্টর, আমাদের মনিটারি সেক্টরের উপরে ফিসকাল অলসো বাজেট এবং প্ল্যানিং এর উপরে একটা বড় ধরনের প্রেশার তৈরি হয়েছে। সেই প্রেশারগুলো প্রত্যেক দিন আসতেছে। পত্রিকায় এখন পাবলিশ হচ্ছে যে খেলাপি ঋণ বাড়তেছে, সেটার ব্যাপারে কোনো পদক্ষেপ নাই। উল্টা বলা হচ্ছে যে এটাকে রিস্ট্রাকচারিং করে মার্জার করে কোনোভাবে ঠিক করা যায় কিনা। মার্জারে আমি আগেও বলেছি যে একটা চেষ্টা করা হচ্ছে ফোর্স মার্জার করার জন্য, করে দেশ বিরোধী শক্তির হাতে ইসলামিক সেক্টরটাকে তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এটা আমি বারবার প্রতিবাদ করেছি, এটা নিয়ে আপনাদের প্রতিবাদ করা উচিত। এই মার্জার ঠেকানো উচিত এবং মার্জার করার কারণে এই পটিয়া বেসড বা অ্যাসালম বেসড অনেকগুলো লোকের চাকরি বাকরি চলে গেছে। এগুলো চাকরি ফিরিয়ে দেওয়া উচিত। একটা স্বাধীন দেশে এভাবে মানুষের উপরে টর্চার করা এবং যে মুহূর্তে এমপ্লয়মেন্ট নাই দেশে, 30 লক্ষ মানুষের চাকরি নাই, সেই মুহূর্তে এইভাবে অত্যাচার করে মানুষের চাকরি ছিনিয়ে নেওয়া, এটা কোনোভাবেই উচিত না আরকি। জি, ব্যাক টু ইউ। ডক্টর মামুন, আপনি যেটা বলছিলেন যে টাকা ছাপিয়েছে, ব্যাংকগুলো মার্জার করার কথা বলছে। যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো সেই মুহূর্তে কিন্তু তারা বলেছিল যে তারা আর কখনো টাকা ছাপাবে না। তারপরে ব্যাংকগুলোর প্রতি তাদের অন্য ধরনের চিন্তাভাবনা থাকবে। সেখানে তারা ইসলামী ব্যাংকগুলোকে সুসংহত করে ব্যাংকিং সেক্টরের পুরো জিনিসটাই জামাত শিবির হিজবুতের হাতে তুলে দেওয়ার যে প্রক্রিয়া গ্রহণ করেছে সেটা নিয়ে আপনি বললেন যে আমাদের প্রতিবাদ জানানো উচিত। ডক্টর মামুন, আপনি একটা কথা বলছিলেন যে এলসি কমে গেছে। এলসি কমে যাওয়া মানে শুধু কি ইম্পোর্ট কমে যাওয়া না, যে আমরা যে বিনিয়োগের জায়গা দেখি যেখানে বড় ধরনের মেশিনারিজ ইম্পোর্ট করা হয় তখন আমরা বুঝি যে দেশে বিনিয়োগ হচ্ছে, সেই জিনিসটাও কি কমে গিয়েছে? অবশ্যই আপনার যদি ডিমান্ড কমে যায়, হুম, এলসি কমে যায় কেন? কারণ আপনি ইম্পোর্ট করছেন না। কেন ইম্পোর্ট করছেন না? কারণ মানুষ খাচ্ছে না। মানুষ কেন খাচ্ছে না? ২ টা কারণ হতে পারে। একটা হতে পারে যে মানুষ ইন্টারনালি পাচ্ছে, এজন্য বাইরের থেকে আনছে না। কিন্তু আমাদের ইম্পোর্ট বা ইন্ডাস্ট্রিয়াল মেশিনারিজ যেগুলো, সেগুলো তো আমরা নিজেরা তৈরি করি না। সেগুলো বাইরে থেকে আনতে হয়। তো স্বাভাবিকভাবে এলসি কমে গেছে বিকজ ডিমান্ড কমে গেছে। আর ডিমান্ড কমে যাওয়ার মানে হচ্ছে এটা ইভেনচুয়ালি প্রোডাকশন এ এফেক্ট করবে। আমাদের এই জিনিসগুলো কানেক্ট করতে হবে এগ্রিকালচারাল প্রোডাকশন এর সাথে। ফর এক্সাম্পল আমাদের সার, তারপরে বীজ থেকে শুরু করে এগ্রিকালচারের যেই জিনিসগুলো খুবই আম আ যেটাকে প্রিরিকুইজিট বলি আমরা, যেগুলো দরকার, সেই জিনিসগুলো কিন্তু আ এই ইম্পোর্টের একটা বা এলসি কমে যাওয়ার একটা ডাইরেক্ট ইমপ্যাক্ট আছে, নেগেটিভ ইমপ্যাক্ট আছে। আপনারা দেখেছেন যে আমরা কৃষক মেরে ফেলতেছি সব জায়গায়। কৃষকের কাছ থেকে খুবই কম দামে কিনতেছি মানুষকে দেখানোর জন্য যে জিনিসপত্রের দাম কমছে, মূল্যস্ফীতি কমছে। আসলে কৃষক মরে যাচ্ছে। সো কৃষক যেখানে আগে পটল বিক্রি করত ৳৪০ করে কেজি, সেখানে কৃষক এখন ৳2 পটল ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। তো এটা আবার সরকার দেখাচ্ছে যে আমরা জিনিসপত্রের দাম কমিয়ে ফেলেছি, ফুড ইনফ্লেশন কমে গেছে। কিন্তু কৃষক মরে গেছে। তো আপনার ইম্পোর্টও কমে গেছে। আপনার কৃষক মরে যাচ্ছে। তো নেক্সট ইয়ারে তো আপনি না খেয়ে মরতে হবে। আপনার রাস্তায় নেমে ভিক্ষা করতে হবে। ঠিক আছে? ব্যাক টু ইউ। ডক্টর মামুন, এই যে বললেন যে খাদ্যের মূল্যস্ফীতি কমে গেছে কিন্তু ডাটা তো বলছে খাদ্যের মূল্যস্ফীতি বেড়েছে। আ ১ বছরের হিসাবে বেড়েছে, কিন্তু উনারা চালাকি করে উনারা মূল্যস্ফীতি দেখাচ্ছেন পয়েন্ট টু পয়েন্ট বেসিস এ। সেটা ওকে। হচ্ছে গত বছরের জুন থেকে এই বছরের জুনে কি হয়েছে। কিন্তু মাসের হিসাব যদি দেখেন, মে মাস থেকে জুন মাসে মূল্যস্ফীতি, ইভেন খাদ্য মূল্যস্ফীতি বেড়েছে। এই রিসেন্টলি হয়তো খাদ্য মূল্যস্ফীতি কিছুটা কমতে পারে। কিন্তু এটার মেইন কারণ হচ্ছে আমরা যেহেতু কম দামে ইম্পোর্ট করি এবং আমাদের দেশে কৃষক যাহা প্রোডিউস করতেছে সেগুলো তো তারা কোল্ড স্টোরে রাখতে পারতেছে না। কোল্ড স্টোরেজের অবস্থা খুব খারাপ। অনেকগুলো পুড়িয়ে-টুড়িয়ে দেয়া হয়েছিল। তো কোল্ড স্টোরেজের কস্ট যেহেতু বেশি, সেহেতু কৃষক যা পারতেছে ইনস্ট্যান্টলি ছেড়ে দিচ্ছে। সে নিজের লসেই ছেড়ে দিচ্ছে। তো এটা ওই সামনে যেটা বললাম যে প্রোডাকশন হবে না। আমাকে ইম্পোর্ট বেসড আমার অন্যের উপরে যে রিলায়েন্স, সেটা বাড়তে থাকবে। নির্ভরতা বাড়তে থাকবে। আমি যে আগে স্বয়ংসম্পূর্ণ ছিলাম, আমার নিজের চাল ছিল রিজার্ভে, আমার নিজের বীজ ছিল। সেখান থেকে আমি নিজে প্রোডাকশন করতে পারতাম। সেটা এখন আমাকে কি করছে, এই লোকাল যে এগ্রিকালচারাল ইকোসিস্টেম, এটা ধ্বংস হয়ে গেছে। এখন আমাকে অন্যের উপরে রিলায়েন্স বাড়তেছে। আমার সামনে অন্য দেশ থেকে ইম্পোর্ট করতে হবে। সেখানে করে তারপরে আমার
খরচ কমাইতে হবে বা খরচ মেইনটেইন করতে হবে। জি। ডক্টর মামুন, আমি একটা খবর পড়ছিলাম, এটা যে মার্কিন তুলা আমাদেরকে দেখা যাচ্ছে যে এখন থেকে আমদানি করতে হবে। এখন মার্কিন তুলা ব্যবহার করলে কটনজাত পণ্যে তারা বলছে যে 20% অতিরিক্ত ট্যারিফ দিতে হবে না। ট্যারিফের এই যে একটা শুভঙ্করের ফাঁকি আমরা দেখতে পাচ্ছি, 20% হয়েছে, আগে 15% আছে কি আছে না সেটা যে বলা হচ্ছে না। তারপর মার্কিন তুলার দাম প্রতি টনে হচ্ছে গিয়ে $235। সেখানে আমাদের কিন্তু ব্রাজিল বা ভারতের তুলা থেকে এটা কিন্তু 20 থেকে $25 বেশি। এখন মার্কিন যে তুলার কথা আমরা বলছি $235 টন প্রতি, সেটা তো অন্যান্য পরিবহন খরচ বা অন্যান্য জিনিস মিলিয়ে প্রায় $300 উপরে পড়বে। তো এখানে তো প্রোডাকশন কস্ট বেড়ে যাওয়ার একটা সমূহ সম্ভাবনা আমাদের আছে, তাই নয় কি ডক্টর মামুন? জি, আপনি যদি দেখেন যে প্রথম হচ্ছে ট্যারিফের বিষয়টা পত্রিকায় বিভিন্ন রিপোর্ট আসছে বাট যেটা 36.5% আসছে সেটা হচ্ছে রেডিমেড গার্মেন্টস এর জন্য। 20% হচ্ছে রেসিপ্রোকাল ট্যারিফ যেটা নতুন এড করা হলো ট্রেড ইমব্যালেন্স এর কারণে। আগে ছিল 15% রেগুলার আর 1.5% এক্সট্রা হচ্ছে শুধুমাত্র রেডিমেড গার্মেন্টস সেক্টরের জন্য। তো সব মিলিয়ে 36.5% হচ্ছে রেডিমেড গার্মেন্টস এর জন্য এবং সেখানে শর্ত আছে যদি 20% পর্যন্ত তুলা যদি আমরা না কিনি ইউএস থেকে তাহলে এই শুল্ক সুবিধা হয়তো আমরা পাবো না। তো এখন কথা হচ্ছে যে একটু যদি দেখি যে আমরা আসলে এই যে তুলাটা যে কিনি আমাদের প্রোডাকশনের জন্য ব্রাজিল হচ্ছে ওয়ার্ল্ডের 2023-24 অনুযায়ী দ্য লার্জেস্ট এক্সপোর্টার অফ কটন ব্রাজিল। যেখান থেকে আমাদের কিছু আসতো আমরা ইন্ডিয়া থেকে আনতাম বা আফ্রিকান দেশগুলো থেকেও আমরা কিছু কিছু তুলা নিয়ে আসতাম। কিন্তু ইউএস হচ্ছে সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার অফ কটন। তো ইউএসএ চাচ্ছে এখন অবভিয়াসলি তারা তো বিজনেস করতে চাইবেই। তারা অফার দিয়েছে যে তোমরা যদি আমার এখানে করতে চাও, এক্সপোর্ট করতে চাও তাহলে আমার দেশ থেকে তোমার তুলা যদি নাও তাহলে এই বেনিফিটটুকু তুমি পাবা। আর যদি না নাও তাহলে শুল্কের যে বেনিফিটটুকু তোমাদেরকে দেওয়া হচ্ছে সেটা আরো কস্ট বাড়তে থাকবে। তো আমরা অবভিয়াসলি আমাদের খরচ বাড়বে। ইনডাইরেক্ট খরচ হচ্ছে ইউএসএ থেকে নিয়ে আসার জন্য যেটা আপনি বললেন আমার ট্রান্সপোর্টেশন কস্ট বাড়বে এবং সেখানে আবার ইন্স্যুরেন্সের ব্যাপার আছে, সেখানে আবার ওই ওয়েস্টেজের ব্যাপার আছে। তো সেগুলা মিলে কিছু রিস্ক ট্রান্সপোর্টেশন লজিস্টিক রিস্ক তো আছে। তবে ভালো কথাও আছে সেটা হচ্ছে একটা জিনিস মনে রাখা উচিত যে কটনে কিন্তু মনে হয় ওয়ান অফ দ্য লার্জেস্ট ইম্পোর্টার হচ্ছে বাংলাদেশ। কারণ চায়নার মনে হয় কিছু লোকাল এবং বাইরের মিলিয়ে তাদের কটন আছে। কিন্তু আমাদের তো নাই। আমরা বাইরের থেকে পুরোটাই নিয়ে আসি। আমার একটা হিসাব যদি আমি আপনাকে বলি সেটা হচ্ছে ২৪-২৫ এ 1000 মেট্রিক টনস এ বাংলাদেশের ইম্পোর্ট হচ্ছে কটন ইম্পোর্ট হচ্ছে ১৭৮৫ 1000 মেট্রিক টন। সো কম্পেয়ার টু ভিয়েতনাম হচ্ছে ১৬,১৬৭৬ থার্ড লার্জেস্ট হচ্ছে চায়না। তারপরে পাকিস্তান। সো মোটামুটি সবাই যাদের কাছে নাই এই সাপ্লাইটা তারা বাইরে থেকে নিয়ে আসে। তো এখানে অবভিয়াসলি এডিশনাল কস্ট এড হলে আমাদের পণ্যের যে কম্পিটিটিভনেস আছে এটা তো অবভিয়াসলি এফেক্টেড হবে। জি। মামুন, বিষয়টা কি এরকম, আমি যদি বুঝতে চাই, আমি আপনার এই গায়ের শার্টটা যদি আমি বানাতে চাই, সেটা বানানোর জন্য যে কটন লাগবে সেটা যদি আমি আমেরিকার থেকে না আনি, তাহলে এই শার্টটার উপরে যে শুল্কটা ছিল সেটা বেড়ে যাবে, 35% হয়ে যাবে। যদি তুলাটা আমি আমেরিকা থেকে নিয়ে আসি তাহলে শার্টের শুল্কটা 20% থাকবে। বিষয়টা কি এরকম? জি, জি। এখানে একটা এই জিনিসটা কিন্তু 100% ক্লিয়ার না এখনো। অনেকে বলছেন যে যদি আমেরিকা থেকে কিনি তাহলে এটা 20% না 0% হয়ে যাবে। ব্যাপারটা কিন্তু এরকম না। সবাই ইম্পোর্ট করেই ওই 20% 19% দিচ্ছে। ঠিক আছে? তো এই ওই 20% 19% এর যে এডিশনালটা সেটা হচ্ছে ট্রেড ইমব্যালেন্স এর উপরে। সেটা র মেটেরিয়ালস ইম্পোর্ট এর উপরে না। এখন যদি আপনি ওই সাইজের র মেটেরিয়ালস ইম্পোর্ট করতে পারেন, সেক্ষেত্রে হয়তো তারা কনসিডার করবে। এটা এখনো ক্লিয়ার না। এটা সামনে বুঝা যাবে। আর এডিশনাল ইম্পোর্ট তো আমরা করতেছি। আমরা মনে হয় ২৫ টার মতো বোয়িং বিমান কিনতে চাই। আ আরো কিছু মনে হয় এগ্রিকালচারাল কমোডিটিস আমরা কিনতে চাচ্ছি। তো ওভারঅল কস্ট বাড়বে। আর আরেকটা মজার ব্যাপার হচ্ছে কি, আমি ইউএসএ তে এক্সপোর্ট করব। র মেটেরিয়ালস কিনতেছি ইউএস থেকে। ঠিক আছে? তো ওখানে আ আমার যে ফরেন কারেন্সি নেট আর্নিংস হওয়ার কথা ডলার ভ্যালুতে, সেটা কিন্তু কাট অফ হবে। সো এটা একটু বিবেচনা করা উচিত আমাদের যে আমরা যে খুশি হচ্ছি যে $8 বিলিয়ন এর আমরা এক্সপোর্ট করি, ইউএসএ তে $2 বিলিয়ন এর ইম্পোর্ট করি। তো তুলা-টুলা কিনলে সেই ইম্পোর্টের পরিমাণটা বাড়বে।
তো যেই পরিমাণ ওই শুল্কতে আমাদের নেট বেনিফিট আসার কথা সেটা লস হবে। প্লাস হচ্ছে এই এত পারচেজ আমরা আমাদের ফরেন কারেন্সি রিজার্ভ দিয়ে করতে পারবো না। আমাদেরকে লোন নিতে হবে। সো মেইন পয়েন্টটা আসলে হচ্ছে ইমপ্লিসিট কস্ট হচ্ছে এখানে ডলারের অনেক বেশি ইম্পর্টেন্স বাড়বে। আমরা লোন নিব ডলারের উপরে, সেটা আবার সুদ দিতে হবে সামনে। ডলারেই সুদ দিতে হবে, ডলারে ফেরত দিতে হবে। সো বড় ধরনের একটা ব্যবসা আরকি এটা। সো আমাদের কস্ট বাড়বে কোনো ডাউট নেই। জি। ডক্টর মামুন, আমরা তো আলোচনার একদম শেষ দিকে। আপনার আলোচনাতে মনে হলো যে আপনি ইউএস এর সাথে আমাদের যে কথাটা বললেন, এটা একেবারে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেই ধরনের বন্দোবস্তের মতো যে নীল চাষ আমার দেশেই হবে, কিন্তু করও আমরাই দিব। বিষয়টা অনেকটা ওরকম হয়ে গিয়েছে। আপনাকে যদি আমি এক কথায় বলি ডক্টর মামুন, এই গত ১ বছরের এই অবৈধ ইউনূস সরকারের অ অর্থনীতির পদচারণা সত্যিকার অর্থে কেমন ছিল? দেখেন, একটা অর্থনীতির ৫ টা ইউনিট আছে। যেকোনো অর্থনীতির ইউনিট হচ্ছে ৫ টা। আমি সামারাইজ করে দিই আপনাকে। এই ইউনিটগুলোর মধ্যে ৩ টা ইউনিট হচ্ছে মেজর ইউনিট। যেমন ধরেন হাউসহোল্ড, আমাদের যে পরিবার বা সমাজ যেটাকে আমরা বলি হাউসহোল্ড। পরিবারগুলো থেকে আমাদের সেভিংস হয়, কনজাম্পশন হয়, ইনভেস্টমেন্ট হয়। 2nd ইউনিট হচ্ছে কোম্পানিজ, প্রাইভেট সেক্টর, পাবলিক সেক্টর, বড় কোম্পানি, ছোট কোম্পানি। 3rd হচ্ছে গভর্নমেন্ট। গভর্নমেন্ট নিজেও কেনাবেচা করে, গভর্নমেন্টের ইনভেস্টমেন্ট আছে, ফাইন্যান্সিং আছে। এই ৩ টার বাইরে আমাদের আরো ২ টা অক্সিলিয়ারি ইউনিট আছে। একটা হচ্ছে ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশন, ব্যাংক, শেয়ার মার্কেট, এগুলো লিজিং, তারপর অন্যান্য ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলো। প্লাস নাম্বার 5th হচ্ছে পাবলিক সার্ভিস। তো আপনি যদি ওভারঅল বিবেচনা করতে চান, আমি কয়েকটা লাইনে আপনাকে বলি। আমাদের হাউসহোল্ডে যে এটা একটু আগে বললাম, আমাদের কনজাম্পশন কমেছে, চাহিদা কমেছে, কারণ খরচ বেড়েছে। খরচ শুধু আমার এই পণ্য যেটা আমি খাই, এই যেটা আমার কনজাম্পশন, রেগুলার ফুড এর কনজাম্পশন, সেটা বেড়েছে কি বাড়েনি ৮-৯% এর মধ্যে আছে। সেটার চাইতে বড় কথা হচ্ছে আমার অন্যান্য খরচ বেড়েছে। আমার নিরাপত্তার খরচ বেড়েছে। আমার আ মেন্টাল হেলথ, কেউ বলছে না এই কথাটা নিয়ে। আমাদের বাচ্চাগুলোর অবস্থা দেখেন যে গত ১ বছরে আমাদের এই দেশে ছোট, ছোট বাচ্চাদের মেন্টাল হেলথ এর কি অবস্থা দেখেন। এই মাইলস্টোন এর যে ইয়েটা হলো বিমান দুর্ঘটনা, তারপরে কি আমাদের কোনো এই বাবা-মা সাহস করে তাদের বাচ্চাদেরকে এভাবে স্কুলে পাঠাবে যে এই লুকোচুরি খেলা হচ্ছে? এই যে মেন্টাল হেলথ এর যে ডিগ্রেডেশন, এটার অনেক বড় কস্ট আছে। যে কস্ট ইমপ্লিসিট আমরা দেখতে পাই না। আমাদেরকে অনেক বড় কস্ট দিতে হচ্ছে এটার জন্য, হাউসহোল্ড কস্ট। তো আমার দেখেন কোম্পানিগুলো এই রিসেন্টলি অন্তত ৭ থেকে ৮ টা কোম্পানি তাদের প্রফিট ডিক্লেয়ার করছে, লস হয়েছে। ব্যাংকগুলো লাভ করতেছে, কিন্তু আমাদের আ যেটা প্রোডাকশন নন ফিন্যান্সিয়াল সেক্টরে লস হচ্ছে। তারা টাকা বাইরে নিয়ে যাচ্ছে। প্রাইভেট সেক্টরে ইনভেস্টমেন্ট কমে যাচ্ছে। ইম্পোর্ট কমে যাচ্ছে। এরপরে আসেন গভর্নমেন্টের পারফরম্যান্স কি? গভর্নমেন্টের ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ লিটারালি বন্ধ করে দিছে। ওদের রেভিনিউ কালেকশন অনেক কম। সেটার জন্য চাইছিল ভ্যাট ইস্যু করে কিছু টাকা কালেকশন করতে, সেখানেও অসুবিধা হচ্ছে। আমাদের টাকা প্রিন্ট আউট করতে হয়েছে, ইনফ্লেশনে কিছু ইনডাইরেক্ট ইফেক্ট আছে। আমরা অনেকগুলো নতুন পলিসি নিছি, মনিটারি পলিসি প্লাস আমাদের কারেন্সিটাকে আমরা ফ্রি ফ্লোটিং করছি। সেখানে কিন্তু রিস্ক আছে। ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশন ৪ নাম্বার, আমাদের ব্যাংকগুলোর পারফরম্যান্সের অবস্থা খুবই খারাপ। বারবার ভয় দেখানো হচ্ছে ব্যাংকগুলো নিয়ে। আগে ব্যাংকগুলো স্ট্রং ছিল, সেটাকে ম্যানেজ করা যাইত। ফেইলিউর আছে। লাস্ট হচ্ছে পাবলিক সার্ভিস। সবচেয়ে খারাপ অবস্থা। আপনি ফোন করলেই দেশে বলবে যে এটা সার্ভার নাই, ওটা সার্ভার কাজ করতেছে না। আজকে আসেন তো কালকে আসেন। বঙ্গবন্ধু স্যাটেলাইট পেমেন্ট দেয় নাই, মনে হয় বন্ধও করে দিছে এতদিনে। তো এগুলার তো ইমপ্যাক্ট আছে আমাদের উপরে। আর সব হচ্ছে ওভারঅল হচ্ছে কিছু ব্যক্তি বড়লোক হয়ে গেছে। ইউনূস সাহেবকে দেখেন, নিজেই উনি এতগুলো সার্ভিস নিয়ে নিলেন। নিজের মামলাগুলো ছুটাইছেন, যেই ট্যাক্স গুলো উনি ইভেড করছেন সেগুলো উনি দেন নাই। তারপরে নিজের কোম্পানির নামে, গ্রামীণের নামে ইউনিভার্সিটি থেকে শুরু করে সকল সার্ভিস নিয়ে গেছেন উনি। কম্পিটিটিভনেস যেটা প্রাইভেট সেক্টরে যাওয়ার কথা ছিল ডিস্ট্রিবিউটেড হয়ে, সেটা উনি কনসেনট্রেট করে ফেলছেন একটা এলিট গ্রুপের মধ্যে। তো স্বাভাবিকভাবে কিছু লোক বড়লোক হয়েছে, স্বাভাবিক। কিন্তু ওভারঅল 90%, 92% আইলে দেখবেন মানুষজন সাফার করতেছে। এবং এই সাফারিংটা সামনে আরো বাড়বে। এখনো তো মোমেন্টাম চলতেছে। শেখ হাসিনার একটা বড় ধরনের ইকোনমি রেখে গেছেন। রেজিলিয়েন্স তো আছে। তো এটা আস্তে, আস্তে যখন ফল করতে থাকবে, মোমেন্টাম লস হবে, তখন দেখবেন যে শকটা আরো বেশি হবে। সামনের বছরগুলোতে এটার শকটা আরো বেশি হবে আরকি। ব্যাক টু ইউ।
ডক্টর মামুন আপনাকে অনেক ধন্যবাদ। আমরা খুব সংক্ষেপে অর্থনীতির অনেক জটিল বিষয় নিয়ে আপনার সাথে আলোচনা করি। আমাদের কাছে এটা খুবই আমার বিশেষ করে আমার কাছে খুব মনে হয় যে আমি খুব সংক্ষেপে অনেক বিষয় জানতে পারি। এটা আমার কাছে খুব ইনফরমেটিভ একটা সেশন মনে হয়। মনে হয় আমি ক্লাসরুমে আছি এবং খুব সহজে আমার শিক্ষক আমাকে বুঝাচ্ছেন। আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। বিজয় গাথার এই অনুষ্ঠান যারা দেখলেন এবং আমাদের সাথে ছিলেন এ পর্যন্ত সকলকে ধন্যবাদ। যারা রেকর্ডেড ভার্সন দেখবেন তাদেরকেও ধন্যবাদ। আবার দেখা হবে, আবার কথা হবে বিজয় গাথার অনুষ্ঠানে। সে পর্যন্ত বিদায়। শুভরাত্রি।